তাহলে এখন দেখো, তা আমি রক্ত সম্বন্ধে একদমই সবকিছুই তোমাদের মোটামুটি যেটুকু দরকার প্রয়োজনীয় সেইটুকু বলে ফেলছি। হুম। আর বিস্তারিত ব্যাখ্যা হবে হলো ষষ্ঠ যে অধ্যায়টা আছে তোমাদের রক্তের, যে ষষ্ঠ অধ্যায়ের সব আলোচনা হবে আর কি। তা এখন তোমাদের বইতে দিচ্ছিল যে রক্তের উপাদান হলো দুইটা, রক্ত রস এবং রক্ত কণিকা, এইটুকু আমি বলে ফেলছি। রক্ত রস বা প্লাজমা, যেটা হলুদ আভা, একটু হলুদ দেখা যাবে, মানে সেটা দেখতে একটু হলুদ মনে হবে। এবং এর প্রায় রক্ত যে রসটা থাকবে, তাহলে রক্ত রস ধরো, আমি যে রক্ত দুই প্রকার বলি, রক্তের মধ্যে যে রক্ত রসটা থাকবে সেটা 55%, এটা তোমরা জানো এখন অলরেডি। এই 55%-এর মধ্যেই বা তুমি যদি দেখতে যাও যে 55%-এর মধ্যে কি কি আছে, তো এই 55% রক্ত তোমরা একটু খেয়াল রাখবা আমি যা যা বলি। ধরো রক্ত এখানে 100 মিলিলিটার নিয়ে কাজ করছে, ওই 100 মিলিলিটারের মধ্যে তুমি 55% বলতে বোঝায় যে 55 মিলিলিটার তোমরা, 55 মিলিলিটার তোমরা কি পাবা, 55 মিলিলিটার তোমরা রক্ত রস পাবা। ওই 55 মিলিলিটারের মধ্যে আবার কি কি পাবা, তাহলে তোমার জন্য এখন এই 55 মিলিলিটার হলো তোমার 100% তোমার জন্য এখন, আর এগুলো রক্ত রস। তাহলে এই 55 মিলিলিটারই এখন তোমার নতুন করে তোমার জন্য 100% সবকিছু। এই 100%-এর মধ্যে তুমি আবার 92 থেকে 92%, 90 থেকে 92 যদি 2% দেখো, তাহলে দেখবা হলো 90 থেকে, না তোমার বইতে 91 দিতে, 91 থেকে 92% যদি তোমরা দেখো, দেখবা যে এই রক্ত রসটার মধ্যে এইটুকু পানি, এইটুকু পানি, এইটুকু শুধুমাত্র পানি আছে। তাহলে ওই পানি, তাহলে বাকি যেটুকু থাকবে, বাকি থাকবে কত, 8 থেকে 9 অংশ। ওই 8 থেকে 9% হবে, মানে 55 মিলিলিটারের মধ্যে 91 থেকে 92% পানি, আর 8 থেকে 9% হবে হলো বাকি অন্যান্য অংশ। যে অন্যান্য অংশের মধ্যে একটা আছে জৈব, আর একটা আছে অজৈব। জৈব গুলো হলো ওই খুব সহজ কথা, কার্বন হাইড্রোজেন থাকবে, যেমন আমি যতগুলো প্রোটিন বলছিলাম, লিপিডের অংশ ভাঙা যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয় সেগুলো, তারপরে তোমার এটা কি বলে, শর্করা ভেঙে তোমার গ্লুকোজ উৎপন্ন হলো, সেগুলো, এগুলো সব জৈব অংশ। হ্যাঁ, এইগুলো সব জৈব অংশ। আর অজৈব অংশের মধ্যে কিছু আয়ন আছে, ওকে, পটাশিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, এইসব যতগুলো আয়ন গুলো আছে এগুলো সব অজৈব অংশ। তো এইরকম অজৈব অংশ রক্তরসের মধ্যে থাকবে। আর
তোমাদের ক্ষেত্রে তোমার বইতে লেখা ছিল যে আরো কিছু জিনিস লেখা ছিল, যে যেগুলো কি হলো, যেগুলো হলো যে রক্তরসের বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, বর্জ্য পদার্থ থাকে, এগুলো আমি তোমাকে বলে ফেলছি। রক্ত কণিকা 3 ধরনের হয়: লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকার আরেকটা নাম দেয়া আছে এরিথ্রোসাইট, সেটাও বলা আছে, সেগুলো বলে ফেলছি। এখন বলছে লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক একটি লৌহজাত যৌগ থাকে। হিমোগ্লোবিনটা কি, এটা যদি লোহিত রক্ত কণিকা হয়, এটাকে 2টা ভাগে ভাগ করি, ভাগ করে যদি এর ভিতরে সব দেখি, তাহলে এইখানে দেখবো একটা হিমোগ্লোবিন আছে। ধরো এইটা একটা অংশ, এই এগুলো হলো হিমোগ্লোবিন থাকে, এটা একটা হিমোগ্লোবিন। ওকে, তাহলে যে হিমোগ্লোবিন থাকবে লোহিত রক্ত কণিকার মধ্যে, যে হিমোগ্লোবিন থাকবে, এই হিমোগ্লোবিনটা আসলে কি? এই হিমোগ্লোবিনের মধ্যে এই হিম থাকবে, একটা একটা থাকবে হিম, আর একটা থাকবে গ্লোবিন। এই যে হিমোগ্লোবিনের মধ্যে হিম এবং গ্লোবিন পার্ট থাকে, দেখো এখানে তার স্ট্রাকচার হলো এটা। তোমাদের এগুলো কোনোটাই মনে রাখা লাগবে না, তোমরা শুধু এইটা দেখো, যে হিমোগ্লোবিনটা দেখো একটা আয়রনের সাথে এই পুরো বিশাল চক্রটা যুক্ত। এইটাই আসলে হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন আসলে কি দিয়ে তৈরি দেখো, আয়রন দিয়ে তৈরি। তাহলে আয়রন যদি না থাকে, হিমোগ্লোবিনের কোনো দাম নাই। আয়রন তার একটা মূল অংশ। তো আয়রন মূল অংশ হওয়ার ফলে হিমোগ্লোবিনের গুরুত্ব, আয়রনের গুরুত্ব কিন্তু হিমোগ্লোবিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি হিমোগ্লোবিন হলো এক ধরনের আয়রনের অপর নাম কিন্তু লোহা। তোমরা বলো লোহা, এই লোহা বা এটা কেন লৌহ। তাহলে এই লৌহ বা লোহা দিয়েই আসলে, এই লৌহ বা লোহার সাথে এই এত বড় একটা চাকরিক এই কাঠামোটা যে আসলো, এই কাঠামোটা দিয়ে মিলেই হিমোগ্লোবিন নামক এই বড় কাঠামোটা তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি হিমোগ্লোবিন আসলে লৌহ থেকে তৈরি হয়, মানে লৌহজাত পদার্থ। লৌহজাত পদার্থ মানে হলো, তোমাকে যদি আমি বলি A+B ইজুকাল একটা বিক্রিয়া হলো, তারপরে উৎপন্ন হলো C+D, তাহলে এ আর বি বিক্রিয়া করে যা উৎপন্ন করছে সেগুলাকে বলা হয় এ ও বি এর বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ যেই কথা, উৎপাদ একই কথা। তোমরা উৎপাদ সম্বন্ধে খুব ভালো করে জানো, তাহলে উৎপাদ একই কথা। তাহলে আমরা বলতে পারি এই হিমোগ্লোবিনটা তৈরি হলো আয়রনের সাহায্যে। তাহলে আয়রন এখানে সাহায্য করছে। তাই আমরা বলতে পারি হিমোগ্লোবিন হলো একটা লৌহজাত বা আয়রনের সাহায্যে তৈরি হওয়া একটা যৌগ। এইটা থাকার ফলেই আসলে রক্তটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। এবং হিমোগ্লোবিন কি হবে, এই হিমোগ্লোবিন সব সময় অক্সিজেনের সাথে যুক্ত হবে। এই অক্সিজেনের সাথে যখন হিমোগ্লোবিন যুক্ত হবে, তখন এই হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন, এটা মিলে বলা হয় হিমোগ্লোবিন প্লাস এই অক্সিজেন, এটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন যৌগ। এই অক্সি হিমোগ্লোবিন আস্তে আস্তে রক্তের মধ্যে পরিবাহিত হইতে থাকবে, এবং যেখানে যাওয়ার সেখানে গিয়ে এই হিমোগ্লোবিন এবং অক্সিজেন আবার ভেঙে গিয়ে অক্সিজেন অক্সিজেনের মতো মুক্ত হয়ে যাবে, আর হিমোগ্লোবিন আবার রক্তের মধ্যে ফিরে আসবে। এইভাবেই আসলে কি হয়, এইভাবে আসলে হিমোগ্লোবিন রক্তের লোহিত রক্ত কণিকার মধ্যে থেকে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। তোমার এখানে অক্সিজেনের শুধুমাত্র দিন, কার্বন ডাই অক্সাইডের সে পরিবহনে সাহায্য করে। তো সেগুলো দেখবা আর কি শ্বসন ধাপে। শ্বসন একটা চ্যাপ্টার আছে তোমাদের, এই শ্বসন। শ্বেত রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে, এইটা তোমার এগুলো বলে ফেলছি, যে শ্বেত রক্ত কণিকা যেগুলো আছে সেগুলো জীবাণু ধ্বংস করে। শ্বেত রক্ত কণিকার সম্বন্ধে বলার অনেক 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 বিস্তারিত আছে, তোমরা শুধুমাত্র এইটুকু মনে রাখো, কারণ বিস্তারিত সব পড়বো রক্তের চ্যাপ্টারে। শ্বেত রক্ত কণিকা শুধু জীবাণু ধ্বংস করে, এবং দেহের মধ্যে কি আত্মরক্ষা অংশ নাই। তাহলে মানব দেহে অনেক ধরনের শ্বেত রক্ত কণিকা আছে, এটাও জানো। এইবার আসলে অনুচক্রিকা, অনুচক্রিকা রক্ত যেমন বাড়তে সাহায্য করে। এই ছিল তোমাদের বইয়ের বাকি কথাবার্তা, এগুলো সব আমি কিন্তু ব্যাখ্যা বলে ফেলছি। লসিকার কথাটাও আমি বলে ফেলছি, যে কোষের ফাঁকে ফাঁকে কিছু তরল থাকে, কোষের মধ্যবর্তী ফাঁকে ফাঁকে কিছু তরল থাকে। কোষ কোথায় থাকে, এই অনেকগুলো কোষ যদি এখানে থাকে, তাইলে এইটা পুরোটা একই ধরনের কোষের সমন্বয়ে যদি তৈরি হয়, তাহলে এগুলো একটা টিস্যু তৈরি করছে। ওই টিস্যুর মধ্যে যে কোষগুলো আছে, সেই কোষগুলো ফাঁকে 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 অনেক ধরনের তরল থাকে। এই তরল গুলোকে আসলে বলা হয় লসিকা। এই লসিকা গুলো, এই যে তরলের এই ফাঁক দিয়ে কি হবে, এটা যদি আমি অন্য কালার দিই, এই তরলের এই ফাঁকে ফাঁকে দেখো, এই যে এগুলো তরল, এগুলো তরল, এই তরলের এই ফাঁক থেকে কি উৎপন্ন হবে, এই ছোট 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 নালী উৎপন্ন হবে। এরকম নালী উৎপন্ন হবে, নালীগুলো মিক্সড হয়ে একটা জায়গায় চলে আসবে। তাহলে দেখো
এগুলো কিন্তু রক্তনালী না, এগুলো হলো লসিকা নালী। এগুলো লসিকা নালী, এখান থেকে আরো রক্ত, এখান থেকে আরো নালী হলো, এখান থেকে আরো নালী আসলো, এইভাবে সেলের ফাঁকে ফাঁকে গিয়ে এরকম নালী তৈরি হবে। ওই নালীগুলো আসলে কি নালী? ওগুলার নাম হলো লসিকা নালী। তাহলে এগুলো যে লসিকা নালী আছে, এই নালীগুলোর মধ্যে দেখো তো, তাহলে এরকম নালী 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 মিলে তাদের একটা নিজস্ব সংগঠন তৈরি হয়েছে না? এই যে তাদের একটা নিজস্ব সংগঠন তৈরি হয়েছে নালীগুলোর, তাই এদেরকে আমরা বলতে পারি নালীতন্ত্র। কি বলি? নালীতন্ত্র। তাহলে কোন নালীগুলো এরকম একটা তন্ত্র তৈরি হয়েছে? তোমরা তো জানো তন্ত্র হলো অনেকগুলো টিস্যুর সমন্বয়ে তৈরি। তো এইখানে যে লসিকা নালীগুলো আছে, এই লসিকা নালীগুলো মিলে মিলে একটা তন্ত্র বা সিস্টেম তৈরি করছে তারা নিজেদের মধ্যে। ওই সিস্টেমটা যেহেতু লসিকা নালী দিয়ে তৈরি হয়েছে, তাই ওই সিস্টেমটাকে বলা হয় লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকা তন্ত্র। তাহলে লসিকা যদি তোমাকে সরাসরি লসিকা কি জিজ্ঞেস করে, তখন তোমার লসিকা নালীর কথা আবার বলে ফেলো না। লসিকা কিন্তু একটা তরল, লসিকা কিন্তু একটা তরল। সেটা কি কোথায় থাকে? সেটা হলো সেল, এই যে বিভিন্ন টিস্যু, সেলের ফাঁকে ফাঁকে বিভিন্ন রস থাকে। সেগুলো একটু কেমন দেখা যায়? সেগুলো একটু হলুদ বর্ণের থাকে। এই হলুদ বর্ণের, এবং এই লসিকা কিন্তু ক্ষারীয় থাকে। রক্ত যেমন ক্ষারীয় থাকে, লসিকা এরকম ক্ষারীয় থাকে। তাহলে লসিকার মধ্যে কি হয়? ওই যে রক্ত কোষ আছে, শ্বেত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আবার কিন্তু কয়েক ধরনের হইতে পারে। তার মধ্যে আবার দানাদার থাকে, অদানাদার থাকে, এগুলো সব রক্তের চ্যাপ্টারে পড়বা। দানাদার এবং অদানাদার মধ্যে, অদানাদার যেগুলো থাকে তার মধ্যে আছে লিম্ফোসাইট, মনোসাইট। ওই যে অদানাদারের মধ্যে লিম্ফোসাইট আর মনোসাইট থাকে, ওই লিম্ফোসাইট গুলো আসলে কোথায় চলে আসে? ওগুলো লসিকার মধ্যে চলে আসে। তাহলে ওই যে রক্ত, ধরো এইটা একটা, এটা একটা টিস্যু, এটা একটা পুরোটা টিস্যু, টিস্যুর মধ্যে এগুলো সব ছোট 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 কোষ আছে, এগুলো সব কোষ, একটা কোষ। কোষের ফাঁকে ফাঁকে এরকম লসিকার নালী আছে। আর এবার টিস্যুর আশেপাশে এইখানে ধরে নাও, এই যে সাইডে রক্তনালিকা আছে, এই যে অনেক রক্তনালিকা আছে, এই যে অনেক রক্তনালিকা আছে। তাহলে এই যে রক্তনালিকা গুলো আসলো, এই রক্তনালিকা থেকে আস্তে করে টিস্যুর ফাঁকে ফাঁকে কিছু লিম্ফোসাইট চলে যায়। ওই লিম্ফোসাইট গুলো আসলে কি করে? ওই লিম্ফোসাইট গুলো এই লসিকার মধ্যে থাকে। এই লসিকা মানে এই তরল গুলোর মধ্যে থাকে। এই যে এখানে এখানে এই যে তরল গুলো থাকে, এই তরল গুলোর মধ্যে থাকে। তাহলে আমরা বলতে পারি এটা যেটা রক্ত নালী হয়, এই রক্ত নালী থেকে কি যায়? একটা লিম্ফোসাইট যায়। এই লিম্ফোসাইট গুলো গিয়ে গিয়ে কোথায় যায়? এই যে টিস্যুর ফাঁকে ফাঁকে যে তরল গুলো থাকে, এই তরলের সাথে মিক্সড আপ হয়ে যায়। তাহলে এই ডব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা তো আমরা জানি আমাদের প্রতিরক্ষার সাথে জড়িত। তাহলে যেহেতু আমাদের প্রতিরক্ষার সাথে জড়িত, তাহলে শ্বেত রক্ত কণিকার কোনো একটা ছোট্ট অংশ যদি এই লসিকার মধ্যে যায়, তাহলে ও কি করবে? ও প্রতিরক্ষাই করবে। তাই আমরা বলতে পারি যে লসিকার মধ্যে বিভিন্ন ধরনের কি থাকে? কোষ থাকে, যেগুলাকে বলা হয় রোগ প্রতিরোধী কোষ। এদেরকে আমরা বলবো লসিকা কোষ। কি বলবো আমরা? লসিকা কোষ। তাহলে এগুলো লসিকা কোষ বলা হয়। তাহলে আমরা বলতে পারলাম যে লসিকাও কি করে? লসিকা হলো মানব দেহের যে যতগুলো ধরো সেল আছে, এখানে অনেকগুলো সেল, ওই সেলের ফাঁকে ফাঁকে ছোট ছোট তরল থাকে। এই ছোট ছোট তরল বলতে এখানে তরল থাকে। সেই তরলের মধ্যে, এই তরলগুলোর নাম আমরা বলবো লসিকা। এই লসিকার মধ্যে কি থাকবে? এই লসিকার মধ্যে সুন্দর মতো বিভিন্ন রোগ প্রতিরোধী কোষ থাকবে, যারা কি করবে? যে কোনো জীবাণু আসলে মেরে ফেলতে পারবে। এদেরকে বলা হয় লসিকা কোষ বা লিম্ফয়েড সেল। তার মধ্যে একটা উদাহরণ কি? একটা উদাহরণ হলো আমাদের রক্তের যেই ডব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা আছে। শ্বেত রক্ত কণিকা হয় দুই ধরনের। তার এক ধরনের আছে হলো অদানাদার। অদানাদার মধ্যে আছে লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট কোথায় চলে আসে? লিম্ফোসাইট রক্ত নালিকা থেকে, রক্ত জালিকা থেকে তারা হলো টিস্যু গুলো, আমাদের যে টিস্যু আছে, টিস্যুর যে কোষ আছে, এই কোষের ফাঁকে ফাঁকে সুন্দর মতো চলে আসে। চলে এসে লতিকার সাথে মিশে যায়। এবং লতিকা কি করবে? লসিকার এই টিস্যুর আশেপাশে যত জীবাণু আসবে, এই লসিকা কি করবে? লসিকার ভেতরে যে লিম্ফোসাইট থাকবে, সেই লিম্ফোসাইট সেই জীবাণুকে ধ্বংস করে দিবে। এটুকু বুঝছো? জি স্যার। আর কেউ কোনো সমস্যা আছে? ও,
এখন দেখো পেশি টিস্যু নিয়ে আমরা কথা বলি। এখন হলো পেশি টিস্যু, তাহলে তোমরা যদি বুঝে থাকো, এই যে দেখো লসিকার ক্ষেত্রে এই যে আর্টারি ধমনী, এই যে দেখো শিরা, এই যে শিরাটা, এই যে দেখো এগুলো সব এক একটা কোষ, এগুলো কোষ, এগুলো সব কোষ। এই যে কোষ, কোষের উপর দেখো এই সবুজ সবুজ এগুলো সব লসিকা নালী। দেখো এখানে একটা যুক্ত হয়েছে, দেখো লসিকা নালীর মনে হয় নিজস্ব নিজেদের একটা কি আছে, জাল তৈরি হয়ে আছে সুন্দর মতো। এটার নাম, পুরোটার নাম লসিকা তন্ত্র। এইভাবে আর কি লসিকা থাকে। এখন দেখো, এখন যেটা করবা সেটা পেশি টিস্যু। পেশি টিস্যু কিভাবে কাজ করে? তো পেশি টিস্যু যেটা আসবে, পেশি টিস্যু জানতে হলে পেশি কোত্থেকে তৈরি হয় সেটা জানতে হবে। আমরা যখন মায়ের দেহের মধ্যে ছিলাম, মায়ের দেহের মধ্যে থাকার আগে আমাদের দেহটা তৈরি হয়েছে কিভাবে? আমাদের দেহটা তৈরি হয়েছে, দেখো আমাদের দেহটা তৈরি হয়েছে, এটা একটা সেল, এটা একটা সেল, এই সেলটা, এটার নাম শুক্রাণু, এটার নাম ডিম্বাণু। এই ডিম্বাণু এবং শুক্রাণু আসছে থেকে, এটা শুক্রাণু আসছে বাবা থেকে, ডিম্বাণু আসছে মা থেকে। এই দুইটা মিলে একটা সেল তৈরি হয়েছে, তার নাম হলো জাইগোট। সেই জাইগোটের মধ্যে সেলগুলো সুন্দর মতো বিভাজিত হইতেই ছিল। সেই জায়গাটার মধ্যে যে সেলগুলো বিভাজিত হলো, এই বিভাজিত সেলগুলো একটা পর্যায়ে গিয়ে সেগুলো কি হলো, সেগুলো তিনটা স্তরে ভাগ হলো। একটা হলো একদম বাইরের একটা স্তরে ভাগ হলো তারা, তাকে বলা হয় একটোডার্ম। আর একটা একদম মিডল স্তরে ভাগ হলো সেলগুলো, তাদেরকে বলা হয় মেসোডার্ম। এবং আরো ভিতরে ঢুকে গেল যেগুলো, তাদেরকে বলা হয় এন্ডোডার্ম। তাহলে এই বাইরের যে স্তরে, মানে এই সেলগুলো নিজেরা সজ্জিত হয়েছে একটা লেয়ার, তিন লেয়ার। একটা লেয়ার ধরো এটা একদম উপরের লেয়ার, এটা ধরো একদম কি হবে, মিডল লেয়ার, আর এটা আরো ভিতরের লেয়ার। এই তো তিনটা লেয়ারের সেলগুলো এরকম সুন্দর মতো সজ্জিত হয়েছে। এই যে একদম বাইরের লেয়ার যেটা, এই সজ্জিত এই অংশটাকে আমরা বলি, এই সজ্জিত এই অংশটাকে আমরা বলি হলো এই যে এটা, এটাকে বলি একটো অংশ। মানে এটা একটোডার্ম, একটো মানে বাইরে, আর ডার্ম মানে ত্বক। তাহলে এই একটোডার্ম, তার মানে আমি যখন একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু থেকে জাইগোট যখন হলো, আর সেই জাইগোট থেকে যখন আমরা তৈরি হইলাম, জাইগোট থেকে যে কোষ বিভাজন হয় সেগুলো হয় ভ্রূণ। এগুলাকে বলি আমরা ভ্রূণ। এই যে ভ্রূণ, এই ভ্রূণের যখন সেল লেয়ার তিনটা স্তরে বিন্যস্ত হলো, তাদের একটার নাম একটোডার্ম, একটোডার্ম, একটার নাম মেসোডার্ম, একটার নাম এন্ডোডার্ম। একটোডার্ম থেকে যে সেলগুলো হয়েছে, এই সেলগুলো থেকে সুন্দর মতো বডি তৈরি হবে। বডির কি অংশ তৈরি হবে? একদম বাইরের অংশ, চামড়া, চোখের পাতা, যতগুলো আছে দেখেন, সব বাইরের অংশগুলো তৈরি হবে। মেসোডার্ম থেকে তৈরি হবে হলো পেশি তৈরি হবে। মেসোডার্ম থেকে তৈরি হবে পেশি। আরো এন্ডোডার্ম থেকে তৈরি হবে একদম, যদি বলি একেবারে দেহের ভাইটাল যে অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলো একেবারে লিভার, কিডনি যদি বলি। তাহলে এই যে আমরা দেখলাম যে তিন জায়গা থেকে তিন ধরনের বডির অঙ্গগুলো তৈরি হয়। তাহলে একটার নাম হলো একটোডার্ম, যার থেকে ত্বক তৈরি হবে, শুধু একটা এক্সাম্পল নাও। একটার নাম হলো মেসোডার্ম, যার থেকে পেশি তৈরি হবে। আরেকটার নাম হলো এন্ডোডার্ম, ধরের থেকে লিভার, কিডনি এগুলা তৈরি হলো। এই যে সব তৈরি হলো, এই তৈরি হওয়ার, তাহলে আমরা এখন পড়বো হলো মেসোডার্ম থেকে তৈরি যেটা হয়েছে। কারণ আমরা বুঝতে পারলাম মেসোডার্ম থেকেই আসলে কি তৈরি হয়, মেসোডার্ম থেকে আসলে পেশি টিস্যু তৈরি হয়। এটুকু বুঝছো তোমরা? জি। ঠিক আছে, তাহলে মেসোডার্ম থেকে এগুলো তৈরি হয়। এইবার আসলো কি, এইবার আমরা যদি বলি ধরুন মেসোডার্ম থেকে তৈরি পেশি যেগুলো হয়, এগুলো সংকোচন এবং প্রসারণ ক্ষম হয়। এই যে সংকোচন এবং প্রসারণ ক্ষম যে টিস্যু গুলো আছে, তাদের কি আমরা বলি কি, সেই টিস্যু গুলাকে আমরা বলবো হলো পেশি টিস্যু। এদের প্রায়, এই যে পেশি টিস্যু আছে, এই পেশি টিস্যু গুলো কিন্তু মাতৃকা একেবারে নাই বললেই পারে। পেশি টিস্যুর যে মাতৃকা, পেশি টিস্যুর মাতৃকা মানে কি? আমি যদি বলি এইখানে একটা টিস্যুর একটা থালা, আর এখানে সব কোষ, এই কোষগুলো কোথায় বিন্যস্ত আছে? এই কোষগুলো একটা তরলে বিন্যস্ত আছে, তখন তার নাম দিলাম তরল যোজক টিস্যু। কিন্তু আমি যদি এখন বলি এইটা একটা টিস্যুর বান্ডেল, এটা একটা টিস্যুর বান্ডেল, এই টিস্যুর মধ্যে এইটা একটা কোষ, এই যে ধরো এটা একটা কোষ, এটা একটা ধরো কোষ, এটা একটা কোষ, হ্যাঁ,
এই কোষগুলো আছে, কিন্তু এর যে এই যে ফাঁকা জায়গা, যে যে এই পুরো জায়গাটার মধ্যে কোষগুলো যেখানে বিন্যস্ত আছে, এই কোষগুলো আসলে একেবারে এই যে এই ছোট যে সাদা যে জায়গাগুলো আমি মার্ক করতেছি, এগুলোর মধ্যেই তো আছে, এইটার উপরেই তো আছে এই কোষগুলো। তাহলে এই জায়গাগুলো অর্থাৎ যার উপরে এই কোষগুলো বিন্যস্ত আছে, সেই জায়গাগুলোর তো আমরা বলি মাতৃকা। মাতৃকা বলি। তাহলে এইখানে একবার মাতৃকা কিন্তু নাই। অর্থাৎ কি বলছি, অর্থাৎ এই পেশি টিস্যু গুলো আছে, পেশি টিস্যু গুলোর মাতৃকা একেবারেই কি, একেবারেই অনুপস্থিত। একেবারেই অনুপস্থিত। তোমরা যখন একদম যোজক টিস্যু পড়ছো, তারপর তোমরা স্কেলিটাল টিস্যু পড়ছো, তো সেইখানে ফাইব্রা যোজক টিস্যু পড়ছো, ওগুলোর ক্ষেত্রে তোমরা দেখছো যে মাতৃকা অনেক। তারপরে তোমরা সামনের দিকে যখন আগাইছো, তরল যোজক টিস্যুর মাতৃকা পাইছো তরল। কিন্তু এখন যে পেশি টিস্যু পড়বা, এদের মাতৃকা একেবারেই, এদের মাতৃকা একেবারেই নাই বললে চলে। এদের মাতৃকা একেবারে নাই বললে চলে। তোমরা কি এই মাতৃকার বিষয়টা বুঝছো? কেউ একজন না বললে আমি আমার जी सर। বুঝলাম। ঠিক আছে, পেশি টিস্যু ক্ষেত্রে, পেশি টিস্যুর ক্ষেত্রে এদের মাতৃকা ক্ষেত্রে নয়েজ হচ্ছে শুনতে, তাকে কোনো নয়েজ পাইতেছ? তাকে কোনো নয়েজ পাইতেছ মানে এখন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন আমি যে ওই পেশি টিস্যুর ক্ষেত্রে বললাম, তাহলে পেশি টিস্যুর ক্ষেত্রে তোমরা বুঝছো যে মাতৃকা প্রায় অনুপস্থিত। প্রায় এটা এটা মনে রাখো। পেশিগুলো, পেশি টিস্যু গুলো, আমাদের একটা পেশি নিজের, এই যে দেখো এই যে যে মাসেল, এই মাসেলটা দেখছো এইখান থেকে এখানে কত লম্বা না, এখান থেকে দেখো। এই পেশি টিস্যু, এই টিস্যু যে কোষগুলো থাকবে, এগুলো তো একদম খুব সহজেই বলতে পারি পেশি কোষগুলো আসলে কি হয়। বাইসেপ। হ্যাঁ, পেশি কোষ গুলো কি মনে হবে, লম্বা হবে, যে বাইসেপস মাসেল, নিচেরটা ট্রাইসেপস মাসেল। তাহলে বাইসেপস পেশি দেখো এগুলো কত লম্বা হবে। তাহলে পেশির যে টিস্যু গুলো থাকবে, টিস্যু গুলোর মধ্যে যে কোষগুলো থাকবে, এই কোষগুলো স্বাভাবিকত কি হবে, এই কোষগুলো লম্বা হবে এবং সরু চিকন হয়ে যাবে, এবং এগুলা দেখতে একেবারেই সুতার মতো। এই পেশি টিস্যু খুব সহজ কথাই স্যার। আমরা যখন মাংস খাই, মুরগির মাংস খাই, দেখো মুরগির মাংসের মধ্যে একদম কেমন একটা সুতা সুতা ভাব আছে। তাহলে এইটা হলো পেশি। তো আমরা তো মুরগির মাংসের মাসেল গুলোই খাই, পেশি গুলোই খাই। তাহলে এই পেশিটা তন্তুমা। তাহলে এখন পেশির ক্ষেত্রে দেখা যাবে যে কিছু পেশি আছে, যে তন্তুগুলো আছে, যে সুতার মধ্যে যে তন্তু আছে, এই তন্তুতে আড়াআড়ি ডোরা, আড়াআড়ি থাকবে, ডোরা কাটা দাগ থাকবে। আড়াআড়ি যেটা ডোরা কাটা দাগ থাকবে, সেটাকে বলা হয়, এই যে আড়াআড়ি যে দাগ থাকবে, দেখো এই যে আড়াআড়ি, দেখো এই যে এই 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 জায়গাটা তোমরা লক্ষ্য করো, এই জায়গাটা দেখছো, এগুলো যে দাগ আই এর মতো, দেখো সবগুলাতে আই এর মতো। তাহলে এই যে এইখানে যদি আমি বলি যে এগুলো একটা আড়াআড়ি এরকম দাগ থাকবে, এই দাগগুলাকে বলা হয় হলো স্ট্রায়াশন। এই দাগগুলাকে বলা হয় হলো স্ট্রায়াশন। স্ট্রায়াশন অর্থ হলো ডোরা কাটা। স্ট্রায়াশন অর্থ হলো ডোরা কাটা। এই দাগগুলাকে বলবো স্ট্রায়াশন। এই স্ট্রায়াশন অর্থ হলো কিন্তু ডোরা কাটা। এই স্ট্রায়াশন অর্থ হলো ডোরা কাটা। তাহলে তোমরা বুঝে গেছো যে এগুলো হলো স্ট্রায়াশন, এবং স্ট্রায়াশন অর্থ হলো কিন্তু ডোরা কাটা। তাহলে আমরা যদি বলি যে সমস্ত পেশির যে তন্তু, এগুলা কিন্তু তন্তু, এটা একটা তন্তু, মানে অনেক তন্তু, এখানে অনেকগুলো তন্তু, তন্তু এখানে তন্তু, এখানে তন্তু আছে, এই তন্তুগুলোর মধ্যে আড়াআড়ি সুন্দর মতো দাগ আছে। এই দাগগুলাকে বলবো আমরা ডোরা কাটা দাগ। তাহলে এই ডোরা কাটা দাগ যেই সমস্ত পেশির মধ্যে পাওয়া যাবে, তাদেরকে বলা হবে ডোরা কাটা পেশি। তাদেরকে বলা হবে ডোরা কাটা পেশি। এই ডোরা কাটা পেশি যাদের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে আমরা বলবো কি, তাহলে এই যে আড়াআড়ি দাগ যাদের ক্ষেত্রে পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো ডোরা কাটা পেশি, বা স্ট্রায়াটেড মাসেল, বা স্ট্রায়াটেড মাসেল। আর এই স্ট্রায়াটেড মাসেলকেই বলা হয়, আমরা সুন্দর আরেকটা নাম দিতে পারি, ঐচ্ছিক পেশি। এদেরকে বলা হয় ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি বলতে এটা বোঝানো হয় যে এই পেশিকে আমরা ইচ্ছে মতো নাড়াইতে পারি। আমি আমার চয়েস অনুযায়ী আমি হাত নাড়াইতে পারি, আমি আমার চয়েস অনুযায়ী পা নাড়াইতে পারি। তাহলে এই যে হাতের পায়ের যে পেশিগুলো, ঘাড় আমি নাড়াইতে পারি, এই হাতের পায়ের ঘাড়ের
এই সমস্ত পেশিগুলোকে আমরা বলতে পারবো হলো ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশির মধ্যে আমরা কি পাইলাম? ডোরা কাটা দাগ থাকে। ঐচ্ছিক পেশির মধ্যে আমরা কি পেলাম? ডোরা কাটা দাগ থাকে। যাদের ক্ষেত্রে এরকম ডোরা কাটা দাগ থাকবে না, যাদের ক্ষেত্রে এরকম ডোরা কাটা দাগ থাকবে না, তাদেরকে আমরা বলবো, দেখো ডোরা কাটা মানে কি, মনে হচ্ছে এরকম কাটা কাটা দাগ থাকে। যদি এরকম দাগ না থাকে স্যার, তাহলে সেটা কি একেবারে স্মুথ, একদম কি থাকবে, একদম স্মুথ থাকবে, মানে মসৃণ থাকবে। তাহলে আমরা ওই ডোরা কাটা বা স্ট্রায়াশন যাদের ক্ষেত্রে দেখবো না, তাদেরকে বলবো মসৃণ পেশি। তাহলে দেখো এই যে পাশের এটা, এটাকে বলে মসৃণ পেশি। মসৃণ পেশি কেন? কারণ তার মধ্যে ডোরা কাটার দাগ নাই। আর ডোরা ডোরা কাটার দাগ না থাকলে তাকে আমরা স্মুথ বা মসৃণ পেশি। এইরকম মসৃণ পেশি যেখানে থাকবে স্যার, সেগুলো কিন্তু আমি চাইলেও নাড়াইতে পারবো না। তাহলে এরকম দেখো, আমার পাকস্থলী, আমি চাইলেই কি পাকস্থলী নাড়াই ফেলতে পারবো? আমি কি এখন আমি চাইলে হাত নাড়াতে পারি, পাকস্থলী নাড়াই ফেলতে পারি? পারি না। তাহলে পাকস্থলী টাকস্থলী যত যেই বডির যেই অঙ্গগুলো আমরা নাড়াইতে পারি না ইচ্ছা মতো, সেই অঙ্গগুলো সব এই স্মুথ মাসেল দিয়ে তৈরি হলো। এরকম স্মুথ মাসেল দিয়ে তৈরি হলো, যেগুলোর মধ্যে কোনো ডোরা কাটা দাগ থাকবে না। এইটুকু বুঝছো? জি স্যার। তাহলে জি এই, স্যার। তাহলে এইখানে দেখো আরেকটা পেশি আছে। সেই পেশিটার মধ্যে, এটার মধ্যে একটু দেখো তো কেমন ঘটনা, ডোরা কাটা দাগ আছে না? তাহলে আমি যদি ওর গঠনটা দেখি তাহলে দেখা যাচ্ছে ওর ডোরা কাটা দাগ আছে। আবার পেশিগুলো একে অপরের সাথে কি হয়েছে বলতো, শাখা হয়ে 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 মিলে গেছে না? একে অপরের সাথে আবার শাখা হয়ে হয়ে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি এই পেশিগুলো দেখতে কেমন, এই পেশিগুলো একটা হলো শাখা হয়ে গেছে, আবার ডোরা কাটা দাগ আছে। আবার এই পেশিগুলো আবার আমি চাইলে কিন্তু নাড়াইতে পারি না। তাহলে দুঃখের ব্যাপার হলো, এই পেশিগুলোকে আমি আমার ইচ্ছা মতো নাড়াইতে পারি না। তাহলে এখন তাহলে কাজের দিক দিয়ে এরা কেমন? কাজের দিক দিয়ে কেমন বলতো? ঐচ্ছিক, ঐচ্ছিক না অনৈচ্ছিক বলতো? অনৈচ্ছিক। অনৈচ্ছিক। তাহলে কাজের দিক দিয়ে এরা অনৈচ্ছিক, কিন্তু দেখো আর গঠনের দিক দিয়ে কেমন? ঐচ্ছিক না? তাহলে আমরা এই যে একটা বিশেষ পেশি দেখলাম, এই বিশেষ পেশিটার নাম হলো, আরো 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 কাহিনীটা আছে, ডিস্ক আছে, এই আছে সে আছে, সেগুলো আমরা পড়বো। তোমরা এই তিনটা বেসিক জিনিস আগে জেনে নাও। এই যে কার্ডিয়াক মাসেল বা এটাকে বলা হয় হৃদপেশি। এই হৃদপেশির মধ্যে আসলে কাজের দিক দিয়ে দেখা যাচ্ছে যারা নাড়াইতে পারে না নিজের ইচ্ছা মতো, তাহলে সেই দিক দিয়ে অনৈচ্ছিক। আর গঠনের দিক দিয়ে আবার ঐচ্ছিক। ওকে, তাহলে এইটা আর এটা বুঝলাম। আর এটা হলো, এটা কি স্মুথ মানে মসৃণ পেশি। এই মসৃণ পেশি চান্দুরা কোথায় থাকে? এরা থাকে হলো সে যে বডির যে জায়গাগুলো নাড়াইতে পারি না, সেই জায়গাগুলোতেই থাকে। কারণ দেখো, কার্ডিয়াক মাসল নাড়াইতে পারি না, থাকে। আবার এই যে জায়গাগুলো নাড়াইতে পারি না ইচ্ছা মতো, সেখানে থাকে। কিন্তু কার্ডিয়াকের এবং এর মধ্যে কিন্তু একদম বেসিক পার্থক্য আছে। কার্ডিয়াক পেশি শুধুমাত্র কোথায় থাকে? সে শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকে, এবং তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কিন্তু এই স্মুথ মাসেল আর এর মধ্যে যদি একদম সুন্দর মতো চিন্তা করো, তাহলে এর মধ্যে ডোরা কাটা দাগ আছে, এর মধ্যে ডোরা কাটা দাগ নাই। একে ইচ্ছা মতো নাড়াইতে পারি, একে ইচ্ছা মতো নাড়াইতে পারি না। কিন্তু এই হাইব্রিড, এর কথা তোমরা এমনি, এর কথা এমনি মনে থাকবে। একটু বিশেষ বৈশিষ্ট্য, কাজের দিক দিয়ে দেখা যায় যে একেবারেই অনৈচ্ছিক পেশি, এবং ওর গঠনের দিক দিয়ে দেখা যাচ্ছে ঐচ্ছিক পেশির মতো। এই ছিল আমাদের তিন ধরনের পেশির কথাবার্তা, কিন্তু এর ভিতরে আরো অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা আছে যেগুলো আমরা এখন দেখবো। তাহলে তোমাদের এই বইতে ডোরা কাটা পেশি, ডোরাবিহীন পেশি, এগুলো পড়ে ফেলছো। পেশি কোষ সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন, এগুলো আমি আর বলি না, এগুলা তোমরা জানো। পেশি কোষ সংকোচন হয়, প্রসারণ হয়, এভাবেই তো একটা মানুষ চলে। তো এইগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি এখন যেটা দেখলাম, যে এই তিন ধরনের যে পেশি আছে তোমার বইতে যেগুলা দিচ্ছে, সেই চিত্রের সাথে কিন্তু এই চিত্রের পুরোপুরি মিল আছে। তোমরা একটু ভালো করে দেখে নিবা। তা আমরা এখন ঐচ্ছিক পেশি নিয়ে পড়বো। যে ঐচ্ছিক পেশিটা তোমার বইয়ের সাথে আমার কথার সাথে ঐচ্ছিক পেশিটা একটু মিলাবা। এই ঐচ্ছিক যে পেশিটা আছে, এইটা এইটা হলো ঐচ্ছিক পেশি বা ভলিউন্টারি, মানে হলো চালানো যাবে তাকে। এই ঐচ্ছিক পেশি বা এটাকে আমরা আরেকটা নাম দিতে পারবো ডোরা কাটা পেশি। এই পেশি প্রাণী ইচ্ছা অনুযায়ী কি করতে পারবে? এই পেশি প্রাণী ইচ্ছা অনুযায়ী তাদের নাড়াইতে পারবে। এই ঐচ্ছিক পেশিটা কি হবে? এই টিস্যুর কোষগুলো দেখো তো দেখতে কেমন, একটা নলের মতো না? একদম নলের মতো না, এটা একটা একটা নল, এটা পুরোটা। তাহলে ঐচ্ছিক পেশিটা আমরা বলতে পারি এটা একটা নলের মতো। তাহলে আমরা বলবো এইটা ডোরা কাটা ঠিক আছে, এবং এটা হলো কি কার মতো? এটা হলো এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ করা যায়, কারণ আমরা জানি এটা নাড়াইতে পারি। এবং এটা হলো কোষগুলো কেমন?
এই কোষগুলো হবে নলাকার, এই কোষগুলো হবে নলাকার। তাহলে এই কোষগুলো যদি নলাকার হয়, এবং দেখো এই কোষগুলো দেখো নলের মতো, কিন্তু এটা শাখা আছে। শাখা মানে কি, এইটা যদি একটা নল হয়, এই নলের এই সাইডে একটা শাখা ঢুকে গেছে, তাহলে এটা একটা শাখাযুক্ত। কিন্তু তাহলে এই শাখাযুক্ত, কিন্তু এই যে দেখতে এরকম, দেখো এটার সাথে একটা শাখা আছে, এটার সাথে একটা শাখা এদিকে হয়েছে, আবার এইটার সাথে দেখো এইদিকে একটা শাখা আছে, এইটার সাথে দেখো এই কোষটা এইদিকে, এই কোষটা যদি এটা বলি পুরোটা, তাহলে এইদিকে একটা শাখা আছে, এটা যদি বলি এইদিকে একটা শাখা আছে। কিন্তু এর এরকম শাখা নাই, সোজাসুজি নলাকার, তাহলে শাখা বিহীন। এবং একে অপরের সাথে কি থাকে, আড়াআড়ি ডোরাযুক্ত হয়। দেখো আড়াআড়ি পাশাপাশি, আড়াআড়ি কি হয়, ডোরাযুক্ত হয়, আড়াআড়ি ডোরাযুক্ত হয়। তাহলে এই যে একে অপরের সাথে এরা কি হবে, আড়াআড়ি কি হবে, ডোরাযুক্ত হবে। এদের কি হবে, এরকম আড়াআড়ি ডোরাযুক্ত হবে, এই যে আড়াআড়ি ডোরাযুক্ত, আবার এরকম, আবার এরকম। তাহলে এটা কি হবে, আড়াআড়ি ডোরাযুক্ত হবে। তাহলে এদের সাধারণত, এখন এটা একটু খেয়াল রাখবা, এইসব কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস কিন্তু কি থাকতে পারে, এরকম নিউক্লিয়াস কিন্তু একাধিক থাকতে পারে। এদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবা, একটা কোষের মধ্যে এদের কি থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকে, এর কোনো সমস্যা নাই, এতে কোনো ভয়ের কিছু নাই, নিউক্লিয়াস একাধিক থাকবে, এটা সিম্পল। তাহলে এদের ক্ষেত্রে দেখা যাবে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকবে। তাহলে এই যে একাধিক নিউক্লিয়াস থাকবে, এবং এই একাধিক নিউক্লিয়াস থাকলে এগুলোর কার্যক্রম কিন্তু খুব দ্রুত চালানো যায়। কারণ ঐচ্ছিক পেশির আমরা যেই পরিমাণ কাজ করি, ওদের ক্ষেত্রে আসলেই কি একদম কাজ কিন্তু খুব স্ট্রংলি হইতে হবে। কারণ কি, আমাদের পেশি কিন্তু এই ঐচ্ছিক পেশি দিয়ে আমরা ম্যাক্সিমাম কাজ আমরা অতি দ্রুত করি। তো এইখানে একাধিক নিউক্লিয়াস থাকাটা একদমই একদমই যুক্তিযুক্ত। এই পেশি দ্রুত সংকুচিত হয়, হ্যাঁ আমরা দ্রুত সংকুচিত করি, হাতকে কত তাড়াতাড়ি নাড়ায় ফেলি, সংকুচিত এবং প্রসারিত হয়, তাহলে সংকোচন করলে তো প্রসারণ করি। ঐচ্ছিক পেশি এই যে অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে, অস্থি মানে হলো কি, এই যে দেখো এই হাড্ডির সাথে দেখো, এই হাড্ডির সাথে মাসেল গুলো থাকে না, এই যে হাড্ডির সাথে মাসেল গুলো থাকে, হাড্ডির সাথে মাসেল গুলো থাকে, তাই এই জন্য বলা হয় ঐচ্ছিক পেশি কার সাথে থাকে, এই হাড্ডিটা একটা কঙ্কাল তন্ত্রের অংশ বা অস্থিতন্ত্রের অংশ, তাই বলা হয় এই ঐচ্ছিক পেশিগুলো অস্থিতন্ত্র বা কঙ্কাল তন্ত্রের সাথে যুক্ত থাকে, তাই এদেরকে এদেরকে কঙ্কাল পেশিও বলা হয়, বা আমরা এদেরকে বলবো স্কেলেটাল মাসল। এই জন্য এই জায়গায় দেখবা যে একটা আরেকটা নাম দিচ্ছে স্কেলেটাল মাসল। স্কেলেটাল মানে কঙ্কাল, মাসল মানে পেশি। তাই এই পেশিগুলো আসলে কঙ্কালের সাথে থাকে বিধায় এদেরকে আমরা স্কেলেটাল মাসল বা কি পেশি বলতে পারি, এদেরকে আমরা কঙ্কাল পেশিও বলতে পারি। তাহলে মানুষের হাত এবং পায়ের পেশি কঙ্কাল পেশি, এইটুকু তোমরা বুঝছো? জি স্যার। এরপরে যেটা আসবে অনিচ্ছিক পেশি, আর 2 মিনিট তারপরে শেষ, মিটিং কেটে যাবে, আজকের ক্লাসে পর্যন্ত থাকবে, হ্যাঁ। এরপর সে অনিচ্ছিক পেশি, আর একটা সেশন নিলেই তোমাদের এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এরপর সে অনিচ্ছিক পেশি যেটা থাকবে সেটা হলো মসৃণ পেশি। এই যে স্যার, এই যে মসৃণ পেশি, অনিচ্ছিক পেশি কোথায় থাকবে, পেটের মধ্যে থাকবে, যেগুলো আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারবো না। তাহলে এগুলো থাকবে, এই পেশি টিস্যুর সংকোচন প্রসারণ আমরা আমাদের ইচ্ছা মতো করাইতে পারবো না। এগুলা দেখো তো, মনে রাখবে একটা শেপ আছে, এই শেপটা, এই যে শেপটা, এক সাইড একটু পেটুক মুটুক আর দুই সাইডে কি থাকে, সরু, এই শেপটাকে বলা হয়, এই শেপটাকে বলা হয় মাকু, এই শেপটাকে বলা হয় মাকু আকৃতি। তাহলে এই যে দেখো, এদের ক্ষেত্রে কিন্তু এটা মাকু আকৃতির হয়। তাহলে আমরা বলতে পারি মাকু আকৃতি, বুঝছো তো, দুই সাইডে সরু পেটটা মোটা, এটা বলা হয় মাকু আকৃতি। তাহলে এদের ক্ষেত্রে এইটা দেখো, স্মুথ মাসেল গুলো কেমন হবে, এই পেশির কোষগুলো হবে মাকু আকৃতির, এগুলো হবে মাকু আকৃতির। তাহলে এদের গায়ে কোনো আড়াআড়ি দাগ থাকে না, মানে ডোরা কাটা কোনো দাগ থাকে না। তাহলে এই যে যেহেতু দাগ থাকে না, তাই এদেরকে আমরা বলি কি, তাই এদেরকে আমরা বলি হলো স্মুথ বা একেবারে মসৃণ পেশি। এগুলো তো ইচ্ছা মতো নাড়াইতে পারবো না, তাই এদেরকে হলো ইনভলিউন্টারি, ভলিউন্টারির বিপরীত হলো ইনভলিউন্টারি পেশি, এদেরকে আমরা বলবো অনৈচ্ছিক পেশি। এগুলো আমাদের রক্তনালীর মধ্যে থাকবে, এগুলো আমাদের রক্তনালীর মধ্যে থাকবে। রক্তনালী আমি চাইলেই তো আমার ইচ্ছা মতো আমি নাড়াইতে পারবো না। রক্তনালী প্রেসার অনুযায়ী সে একটু চওড়া হবে, আবার সে সংকুচিত হবে প্রেসার অনুযায়ী, কিন্তু আমরা এগুলা কোনো মতেই নিজের ইচ্ছা নাড়াইতে পারবো না। তারপরে আসলো কি, পৌষ্টিক নালী। এই যে পৌষ্টিক নালী, যে পৌষ্টিক নালী যে পুরোটা, এই যে পৌষ্টিক নালীটা আছে, এটার মধ্যে কি থাকে, এই পেশিগুলা থাকে। এগুলা তোমরা অপশন দেখলেই বলে ফেলতে পারবা। তাহলে এগুলো হলো, এগুলোর প্রাচীরে কি থাকে, তাহলে রক্ত নালীর প্রাচীর এবং এই পৌষ্টিক নালীর প্রাচীরে কোন পেশি থাকবে, অনিচ্ছিক পেশি থাকবে। এই অনিচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরে যে সমস্ত অঙ্গাণু আছে সেগুলো সঞ্চালন অংশ নয়, আমরা এটা বুঝি, এটা